হ্যালো গাইস, আমরা কী করছিলাম? আমরা ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছিলাম। আগের দিন কিছু দূর করা হয়েছে, আজকে তারপর থেকে আবার শুরু হচ্ছে। এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। নেক্সট কোশ্চেন বলছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। তাহলে মাদার ইজ টু ডটার কত হবে? 7:1। তাহলে এদের বয়সের গ্যাপ কত? 6। 5 বছর পর তাদের বর্তমান বয়সের অনুপাত 4:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1। তাহলে 4:1 এটা কত? 5 বছর পর, তাই তো? 5 বছর পর, 5 বছর। এবার দেখো, বয়সের গ্যাপ কখনো চেঞ্জ হয়? 5 বছর পর হোক আর 10 বছর পর হোক, তুমি তোমার ভাইয়ের থেকে 2 বছরের যদি বড় হও, তুমি এখনও 2 বছরের বড় থাকবে, পরেও 2 বছরের বড় থাকবে, তাই তো? তাহলে এদের বয়সের গ্যাপটা আমার সমান করতে হবে। এখানে গ্যাপ কত? 3, এখানে গ্যাপ 6। তাহলে গ্যাপ সমান করার জন্য আমাকে কী করতে হবে? এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 4:8:2। এখন দেখো, এদের বয়সের গ্যাপ 6, এদের বয়সের গ্যাপও 6, ঠিক আছে? তাহলে বয়সের গ্যাপ সমান করে নিলাম। তাহলে 7 থেকে 8 হচ্ছে আর 1 থেকে 2 হচ্ছে, তাহলে বাড়ছে কত? 1 ইউনিট বাড়ছে। এই 1 ইউনিটটা কত বছরে বাড়ছে? 5 বছরে, তাই তো? তাহলে 1 ইউনিটের ভ্যালু 5 ইয়ার। আমাকে বের করতে হবে কি তাদের বয়সের পার্থক্য কত। তো পার্থক্য মানে কত? 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 6 × 5, 30। বোঝা গেল? নেক্সট বলছি, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয়ের ক্ষেত্রে 10% করে ঠকায়। তার মোট লাভের শতকরা হার কত? খুব সহজ অঙ্ক। 10% মানে কি? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10, ঠিক আছে? এবার দেখো কী করে করতে হয় এগুলো। রেশিও মেথডে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ধরো, ব্যবসায়ীটা যখন ক্রয় করছে কারোর কাছ থেকে কোনো একটা মাল, তখন সে 10% ঠকায়। 10% ঠকায় মানে কি? সে তার কাছ থেকে, দোকানদারের কাছ থেকে 100 গ্রাম মালই নিচ্ছে, মানে 100 গ্রামের টাকা পে করছে, কিন্তু তার বদলে 10 গ্রাম মাল বেশি নিয়ে নিচ্ছে। 100 গ্রামের 10% মানে কত? 10 গ্রাম। সে পে করছে 100 গ্রামের ভ্যালু সিপি, কিন্তু সে প্রোডাক্ট নিচ্ছে কত গ্রামের? 110 গ্রাম, ঠিক আছে? এবার বিক্রয়ের ক্ষেত্রে 10% লাভ মানে কি? মানে পাবলিক তার দোকানে কিনতে এসছে, তা পাবলিককে সে বলছে যে দিচ্ছে 100 গ্রাম, কিন্তু সে আসলে সেখানে 10% কারচুপি করছে, মানে সে আসলে দিচ্ছে হতো 90 গ্রাম। মানে এখানে 10%-এর কারচুপি করছে, আবার এখানে কেনার সময় 10% সে বেশি নিচ্ছে। দুই দিক থেকেই সে 10% করে লাভ করছে। এবার এটা সিম্পলিফিকেশন করতে হবে। 100 কাটা, 0 কাটা, তাহলে CP/SP কত হবে? CP/SP হবে, সরি, 9:11, 9:11, ঠিক আছে? তাহলে লাভ কত হচ্ছে? 2। CP 9, 11, SP 11, তাহলে লাভ কত? 2 ইউনিট। কতর উপরে? 9-এর উপরে, তাহলে 2/9, ঠিক আছে? 2/9-এর ভ্যালু কত হবে? 1/9-এর ভ্যালু কত হয়? 11 পূর্ণ 1/9-এর ভ্যালু হয় 11 পূর্ণ 1/9, তাহলে 2/9-এর ভ্যালু কত হবে? 22 পূর্ণ 2/9, 22 পূর্ণ 2/9। যাই হোক, কিন্তু এখানে এটা কোনোটাই অপশানে নেই, ঠিক আছে? এখানে কোনোটাই সেই অপশানে নেই, তাহলে এখানে অপশান ভুল আছে। আসলে অ্যান্সার কত হবে? 22.2/9। নেক্সট কোশ্চেন। 40 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন থেকে এত সময় বেশি নেয়। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? একদম সহজ। যেহেতু দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, একই বেগে যাচ্ছে,
আচ্ছা ধরে নিলাম ট্রেনটির স্থান দুটির মধ্যে দূরত্ব ডি কিলোমিটার, তাই ডি কিলোমিটার বেগে ডি কিমির দূরত্বে একটা যাচ্ছে 40 কিলোমিটার পার বেগে আর একটা যাচ্ছে 60 কিলোমিটার পার বেগে। তাহলে এই হলো টাইমের ডিফারেন্স। এই ডিফারেন্সটা কত? ডিস্টেন্স বাই গতিবেগ ইকুয়াল টু টাইম। তাহলে ডিওয়াই 40 মাইনাস ডিওয়াই 60, এই টাইমের ডিফারেন্সটা কত? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টা, তাই তো? এবার এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে। কীভাবে করবো? টি কমন নিয়ে নেবো, নিচে 10ও কমন নিয়ে নেবো দরকার হলে। 4 আর 6 লসাগু কত? 12। 4 3 4 12, 6 2 12, এখানে 3/2, এখানে 3 মাইনাস 2 করলে এটা হতে হবে 1। এবার এখানে একেবারে কাটাকুটি, বেশি লেখা যাবে না। 2 6 2 12, আর এটা কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে? 3 × 6 × 10 মানে 180। তাহলে ডিস্টেন্স কত? 180 কিলোমিটার। নেক্সট, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাস করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে 10% উভয় বিষয়ে ফেল মানে কি? 90% এমন স্টুডেন্ট আছে যারা হয় ইংরেজিতে পাস করেছে অথবা অঙ্কে পাস করেছে। 10% উভয় বিষয়ে ফেল মানে কি? এর ফেলের অপোজিট কি? পাস। এবার হয় তারা ইংলিশে পাস করেছে, নাই ম্যাথে পাস করেছে, নাই বোথ উভয়ে পাস করেছে, তাই তো? আর সেইটাই বের করতে বলেছে যে কতজন উভয়ে পাস করেছে। আমি যদি ছবি আকারে ভেন ডায়াগ্রামে দেখাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ধরো এইটুখানি পোর্শন শুধু ইংলিশে পাস করেছে, এটা শুধু ম্যাথে পাস করেছে, আর এখানে বোথ। ঠিক আছে? তাহলে ইংরাজিতে পাস করেছে কত বলেছে? ইংরাজিতে পাস করেছে বলেছে হলো 85, তাই তো? তাহলে ইংরাজিতে পাস মানে কি? যে বোথটা যদি আমি এক্স ধরি, যে বোথ এক্স সংখ্যক লোক পাস করেছে, তাহলে ইংরাজিতে পাস মানে কি? এইটুখানি অংশও হবে, এইটুখানি অংশও হবে, প্লাস এই বোথের মধ্যে যেটুকুনি থাকবে সেটাও ইংলিশের মধ্যে থাকবে, তাই তো? তাহলে ই প্লাস এক্স, এইটা বলেছে 85। সিমিলারলি অঙ্কে পাস করেছে 80, তাহলে অঙ্কে এম প্লাস এক্সের পোর্শনটা অঙ্কেও আছে, তাহলে এম প্লাস এক্স কত হবে? 80। ঠিক আছে? আবার উভয় বিষয়ে 90% স্টুডেন্ট এমন আছে যারা হয় ইংলিশে পাস করেছে শুধু ইংলিশ, অথবা শুধু অঙ্ক, অথবা বোথ, তাই তো? তার মানে ই প্লাস ছবিটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ই প্লাস ই প্লাস এম প্লাস এক্স ইকুয়াল টু 90 হবে। ঠিক আছে? আর এইটা যদি একসাথে যোগ করে দিই, এখানে কি হবে? ই প্লাস এম প্লাস 2x ইকুয়াল টু কত হবে? 80 80 160 165। এখন এইটার থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে ই কেটে যাবে, এম কেটে যাবে, শুধু 2x মাইনাস এক্স হবে এক্স ইকুয়াল টু 165 মাইনাস 90 কত হবে? 75। তাহলে এইটা হয়ে গেল এক্সের মান, মানে উভয় বিষয়ে পাস করেছে। নেক্সট, আচ্ছা কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, তাহলে রাম মাইনাস শ্যাম ইকুয়াল টু 200। শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, শ্যাম মাইনাস যদু 400 বিনিয়োগ করে, ব্যবসার শেষে মোট লাভ 3500, তাই তো? তাহলে বলেছে রাম কত টাকা লভ্যাংশ পাবে। আচ্ছা, তাহলে কি করতে হবে? এই দুটো আগে যোগ করে দিই। যোগ করলে কী হবে? শ্যাম কেটে যাবে, তাহলে রাম মাইনাস যদু ইকুয়াল টু 600। ঠিক আছে? আচ্ছা, আবার যেহেতু টোটাল তারা 7,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছে,
তাহলে রাম প্লাস শ্যাম প্লাস যদু টোটাল কত? টোটাল হলো 7,000। তাহলে আমি এখান থেকে রামের ভ্যালু কত লিখতে পারবো? 600 প্লাস জে। শ্যামের ভ্যালু কত লিখতে পারবো এখান থেকে? 400 প্লাস জে, আর জে তো জে থাকবেই, ইকুয়াল টু 7,000, তাই তো? তাহলে এখান থেকে কত লিখতে পারবো? 3J 600 যোগ 400 1000, ওই পাশে গেলে হয়ে যাবে 7,000 মাইনাস 1,000 6,000, তাই তো? তাহলে জে ইকুয়াল টু কত হবে? 2,000। তাহলে জে যদি 2,000 হয় তাহলে এস কত হবে? এখান থেকে এস ইকুয়াল টু 2,000 প্লাস 400 মানে এস হবে 2,400, আর কত হবে? 2,000 প্লাস 600 হবে 2,600, ঠিক আছে? তাহলে আর 2,600, এস 2,400 আর জি হলো 2,000। আমি কি করবো এবার? এদের মূলধনের অনুপাতটা করে নেবো, ঠিক আছে? মুছে দিই একটু। তাহলে আর 26,000, 2,600 থেকে শুধু 26টা নিলাম, শূন্য দুটো আগেই কেটে দিলাম। এস এসের কত? 24, আর জি এর কত? 2,000 মানে 20। তাহলে এটা কাটাকাটি করলে 13, 12, 10 এই অনুপাতে ওরা মূলধন নিয়োগ করেছে। তাহলে টোটাল মূলধন কত? এই টোটালটা যোগ করলে কত হবে? 35। তার মধ্যে বের করতে হবে কাটা? রাম। তাহলে রাম কত? 13। তাহলে 13/35 ভ্যালু বের করতে হবে, ইন্টু কত? মোট লাভ হয়েছে কত? 3500। তাহলে 35 গেলে 100, 13 ইন্টু 100 1300 টাকা, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি 195 হলে হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হলো। আচ্ছা, এটা একটা বোঝার ব্যাপার আছে। একটা পাতা হারিয়ে যাওয়া মানে কি? কোনো বইয়ের পাতায় দুপাশেই নাম্বার থাকে। ধরো একটা সিঙ্গেল পেজের এক পাশে 1 থাকলে অন্য পাশে 2 থাকবে, এক পাশে 5 থাকলে অন্য পাশে 6 থাকবে, মানে পরপর দুটো সংখ্যা থাকবে, তাই তো? তাহলে একটা পাতা হারিয়ে যাওয়া মানে পরপর দুটি নাম্বার কমে যাবে, তাই তো? বোঝা গেল? তাহলে এখন কি বলছে? 20 পাতার একটি বই। তাহলে আমরা কি জানি? n সংখ্যক ক্রমিক নাম্বার 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যদি কোনো সংখ্যা হয়, বা 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যা হয়, তার সমষ্টির সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2। তাহলে কী হবে? 20টা পাতার যে বই আছে সেই বইয়ের টোটাল পাতার সমষ্টি কত হবে? 20 প্লাস 1/2, এটা কাটলে 10 ইন্টু 21 মানে 210। তাহলে 20টা পাতা যদি থাকতো বইতে, তাহলে পাতার নাম্বারের সমষ্টি হতো 210, তাই তো? এখন সমষ্টি দেখা যাচ্ছে কত? 195। তাহলে সমষ্টি কত কমে গেছে? কত? 15 কমে গেছে। তাহলে এমন একটা পাতা হারিয়ে গেছে যা দুই পাশের দুটি সংখ্যার সমষ্টি 15। তাহলে অপশান দেখেই তোমরা বুঝতে পারবে কোনটা হবে। 7 আর 8 15। তাহলে এমন একটা পাতা হারিয়ে গেছে যার এক পাশে 7 আছে, অন্য পাশে 8 আছে, তাই তো? সুতরাং টোটালে 15 এই সমষ্টিটা হারিয়ে গেছে। বোঝা গেল? কী বলেছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি এল আর বি হয়, তাহলে 2 ইন্টু এল লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু 160। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এল প্লাস বি ইকুয়াল টু 80। বলছে দৈর্ঘ্য 10 মিটার কমালে মানে এল মাইনাস 10, এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়। তাহলে 10 মিটার কমালে দৈর্ঘ্য এটা হবে, আর প্রস্থ 10 মিটার বাড়াতে হবে। তাহলে বি প্লাস 10 করলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হচ্ছে, তাই তো? তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো? এল মাইনাস বি ইকুয়াল টু 20। তাহলে এল প্লাস বি ইকুয়াল টু 20, এল মাইনাস বি ইকুয়াল টু 20, তাই তো?
তাহলে কাটাকুটি করলে এল কত আসবে 20 প্লাস 80/2, 100/2 মানে 50, আর বি কত আসবে 80 মাইনাস 20/2 মানে 60/2 মানে 30। কী করে আসে এগুলো জানো? এল ইকুয়াল টু হবে এল ইকুয়াল টু হবে 80 প্লাস 20/2 আর বি ইকুয়াল টু হবে 80 মাইনাস 20/2। ঠিক আছে, এইভাবে করতে হয়, অপনয়ন করলে এইভাবেই হবে। ঠিক আছে, এখন কী বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 50 × 30 মানে 1500। এটা হয়ে যাচ্ছে। বলছে এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, এটা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে। সে সম্পূর্ণ পথের অর্ধেক মানে কত 60 কিলোমিটার, 20 কিলোমিটার অর্ধেক 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার যায় 3/5 অংশ সময়ে, মানে 20 ঘন্টা 3/5, তাহলে 3/5 × 20 মানে কত সময় 4 × 5 = 20, 12 ঘন্টা। তাহলে 60 কিলোমিটার যায় 12 ঘন্টায়। এখন কী বলছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত? তাহলে বাকি অংশ কত 60 কিলোমিটার, টোটাল যায় 20 ঘন্টায়, 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, আধা আছে 8 ঘন্টা। তাহলে এইটা হয়ে যাবে তার বাকি অংশের গতিবেগ কিলোমিটার পার ঘন্টা। কী করে করতে হবে 4 × 2 = 8, 4 × 15 = 60, 15/2 মানে 7.5 হয়ে গেল। নেক্সট হচ্ছে ABC বৃত্তাকার ABOC বৃত্তাকার পথ বরাবর একই দিকে যাত্রা শুরু করলো। আচ্ছা, তার মানে একটা সার্কুলার পথ, এখান থেকে ABC তিনজনে যাত্রা শুরু করলো। ঠিক আছে, ABOC যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড ও 198 সেকেন্ডে এক পাক ঘোরে। তাহলে এক পাক ঘুরতে কার কত সময় লাগে সেটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, বলছে যদি তারা একই স্থান থেকে যাত্রা শুরু করে কত সময় পর তারা আবার সেই স্থানে মিলিত হবে, মানে এখান থেকে যদি তারা যাত্রা শুরু করে এখানে আবার কখন মিলিত হবে। তাহলে একবার পাক খেতে যে সময়টা লাগে তিনজনের, যখন এমন একটা টাইম আসবে যে টাইমটা এই তিনটে টাইমের কী বেরোবে, এই তিনটে টাইমেরই জিসিডি বেরোবে বা গসাগু আসবে। ঠিক আছে, গসাগু কথার অর্থ কী? গসাগু হলে সেই নাম্বার, এলসিএম হবে। এলসিএম হলো সেই নাম্বার যে নাম্বারটা এই সব কিছু দ্বারা ডিভিজিবল, তাই তো? তাহলে আমাকে কি করে বের করতে হবে কত সময় পরে তা আবার মিলিত হবে সেটা বের করার জন্য এই তিনটে সংখ্যার এলসিএম বের করতে হবে বা লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এলসিএম কী করে বের করবো, 252টাকে ভাঙবো ছোটো ছোটো করে, 4 দিয়ে ফার্স্টে ভাঙিয়ে, 4 × 4 × 24, 1 3 4 12, 308, এটা হলো 11 দ্বারা ডিভিজিবল, তার মানে 11 × 11 × 2 = 22, 8 8 11 88, 198কে ভাঙলে এটাও 11 দ্বারা ডিভিজিবল, 11 × 18। তাহলে আমি যখন এলসিএম বের করব বা লসাগু বের করব তার মধ্যে 11 অবশ্যই থাকবেই, তাই তো? 11 অবশ্যই থাকবে লসাগুতে। তাহলে এখানে এই এলসিএম বের করে সেটাকে আবার মিনিট সেকেন্ডে প্রকাশ করতে যা টাইম লাগবে তার থেকে আমি ক্রস চেক করব, আমি অপশানে দেখব কোনটা 11 দ্বারা ডিভিজিবল, যেটা 11 দ্বারা ভাগ যাবে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। আমি যদি প্রথমটা চেক করি 45 মিনিট তো হবেই না, 45 মিনিট 11 দ্বারা ভাগ যাবে না, 46 মিনিট 12 সেকেন্ডটাকে যদি চেক করি 46 × 60 + 12, তাই 46 × 60 কত হয় 0, 6 × 36, 6 হাতে 3, 4 × 24, 27, 2760 আর 12, তার মানে 2772, 7 আর 2 9, 7 আর 2 9, হ্যাঁ এটা 11 দ্বারা ডিভিজিবল, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এগুলো চেক করে দেখবে, এগুলো কোনোটাই 11 দ্বারা ডিভিজিবল হবে না। ঠিক আছে, নেক্সট
বাহ, ভালো একটা ইন্টারেস্টিং সিম্পলিফিকেশান। প্রথমে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 0.1 ঘর সরে আসবে, কত হবে 21.3। তারপর 100 দিয়ে গুণ করে দাও মাইনাস, তাহলে 0.2 ঘর সরে আসবে 321.3 প্লাস, তারপর 1000 দিয়ে গুণ করে দাও 0.3 ঘর সরে আসবে 2 হবে না 21 3 ঘর সরে ইন্টু। এবার দেখো 321.3 থেকে 21.3 বাদ দিলে 21.3 কাটা যাবে, তাহলে এখানে থাকছে -300, এখানে হচ্ছে 2121.2। তাহলে 2121 থেকে 300 বাদ দিলে কত থাকবে 1821.2। এগুলো হতে পারবে না, কারণ সংখ্যাটা অনেক বড়, প্লাস সংখ্যাটা 182, এগুলো হতে পারবে না, তাহলে এটা হবে অ্যান্সার। বলছি এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটো ভিন্ন মূলধন রেখেছে, মানে একটা P1 একটা P2, দুটো ভিন্ন মূলধন রেখেছেন। যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, মূলধনের পার্থক্য ছিল। তাহলে পি এর উপরে 4 বছরের 8% হারে সুদ, P1 এর উপরে 4 বছরের 8% হারে সুদ, আবার P2 এর উপরে 4 বছরের 8% হারে সুদ। তাহলে আমি যদি 4 বছরে 8% বিষয়টা কমন নিই, 4 বছর 8%, এটা একবার P1 এর উপরে একবার P2 এর উপরে, তাহলে এটা হবে 160 টাকা, তাই তো? এবার কাটাকুটি করলে হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 40, 8 দিয়ে কাটলে 5, আর পার্সেন্ট মানে তলায় 100 আছে, এপাশে আসলে 5 × 100 হয়ে যাবে 500। তাহলে P1 মাইনাস P2, এই ডিফারেন্সটা কত হবে 500। বুঝে গেল? আমার P1 P2 আলাদা করে কিছু বের করার দরকার নেই, একবারে আমি ডিফারেন্সটা দিয়ে বের করে দিচ্ছি। নেক্সট, বাহ, এটা একটা অ্যালজেব্রিক সমীকরণ। আমি সমীকরণগুলো আগে লিখছি, এই সমীকরণগুলো মুখস্থ থাকা খুব দরকার। x³ + y³ + z³ - 3xyz। এর অনেকগুলো সূত্র আছে, সব কটা মনে রাখতে হবে। মেন যেটা বেসিক সূত্র, x + y + z x² + y² + z² - xy - yz - zx। ঠিক আছে? এর আর একটা সূত্র কি আছে, x + y + z/2 3 × x² + y² + z² - x + y + z তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমার দেওয়া আছে কি, x² + y² + z² দেওয়া আছে, আর x + y + z দেওয়া আছে। তাহলে আমি এই সূত্রটা কাজে লাগাবো। ঠিক আছে? তাহলে কী করে হবে, 9/2 3 × 31 মাইনাস x + y + z তার হোল স্কোয়ার, মানে 9 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা সিম্পলিফাই করলে হবে 9/2, এটা 3 × 31, এটা কত হবে 91, আর এখানে কত, এটা 81, 93 থেকে 81 বাদ দিলে কত থাকে 12, তাই তো? 2 6 × 12, তাহলে 6 × 54 হবে অ্যান্সার। বোঝা গেল? দেখো বোঝা গেল না? এই হলো 25টা কোয়েশ্চেনের টোটাল সমাধান। আমি প্রথমবার রেকর্ডিং করছি বলে রেকর্ডিং করতে গেলে একটু ভুল ত্রুটি হতে পারে, পরে আস্তে আস্তে আরও বেটার করার চেষ্টা করব। পাশে থেকো। থ্যাংক ইউ।